সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, নিষেধাজ্ঞা নাও উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির শাসনে রসাতলে যাচ্ছে দেশ, খুন ধর্ষণে বাড়ছে জনমনের সংখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনাদের অর্থ পাচার নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্কুলের ফান্ড বিএনপির হুইপের বলায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যে আত্মঘাতী চুক্তিতে পঙ্গু বাংলাদেশের ভবিষ্যৎ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির লোকেরা জোর করে ধরে পুলিশে দিয়েছিল যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শামীম ওসমান সহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হচ্ছে রোববার, ইসরায়েলি গণমাধ্যমের দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকিতে বিশ্ব, আইইএ প্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজে নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। তিনি নয়াদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন, নো ভোট নো ভোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কী কী উদ্যোগ নিয়েছে, চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি, এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো।
ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৭টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হেরে দিয়েছেন। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৯টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৮টি ও চাঁপাইনবাবগঞ্জে ৬টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসনামলে সুযোগ পাননি। তারা হয়তো এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ নানা সামাজিক অপরাধ। বিশেষ করে গত কয়েক মাসে হত্যাকাণ্ডের সংখ্যা এবং নৃশংসতা জনমনে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কা তৈরি করেছে। পুলিশের পরিসংখ্যান এবং মাঠ পর্যায়ের চিত্র বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের ভাষায় দেশ যেন ক্রমে রসাতলে যাচ্ছে। মঙ্গলবার ২১ এপ্রিল সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড় থেকে ৩ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তর শিলখালী এলাকায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। অন্যদিকে নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতি ও তাদের ২ সন্তানকে হত্যার ঘটনায় উঠে এসেছে জমিজমা সংক্রান্ত বিরোধের ভয়াবহ চিত্র। এই ঘটনায় ভাগ্নে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরেও থামছে না খুনের উৎসব। ১২ এপ্রিল আধিপত্য বিস্তারের জেরে অ্যালেক্স ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ৩ দিন পর ১৫ এপ্রিল গভীর রাতে আসাদুল হক নামে আরেক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এছাড়া রাঙামাটির কুতুবছড়িতে ইউপিডিএফ নেতা ধর্ম সিং চাকমা এবং কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীমকে কুপিয়ে ও কিটিয়ে হত্যার ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকেই তুলে ধরছে। গত ২ মাসে মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় উপহারের লোভ দেখিয়ে অন্তত ১৩ জন নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করা হলেও নারীদের মধ্যে আতঙ্ক কমছে না। মানিকগঞ্জে ৮ বছরের এক শিশুকে হত্যার পর গণপিটুনিতে ২ ভাই নিহত হওয়ার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪ বছরের শিশু মরিয়মকে হত্যার পর রান্নাঘরের চুলার ভেতর লাশ লুকিয়ে রাখার মতো পাইশাচিক ঘটনাও ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে ২০২৫ সালের প্রথম ৩ মাসের তুলনায় ২০২৬ সালের প্রথম ৩ মাসে দেশে হত্যাকাণ্ড বেড়েছে ১৪%। ২০২৫ সালের প্রথম ৩ মাসে জানুয়ারি থেকে মার্চ মোট হত্যা মামলা ছিল ৭৫০টি। ২০২৬ সালের একই সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪টিতে। অর্থাৎ কেবল মার্চ মাসেই ৩১৭টি হত্যার ঘটনা ঘটেছে। খুলনা অঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আগের বছরের তুলনায় দ্বিগুণ অর্থাৎ ৬৫টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ৩ মাসেই জেলায় গুলিতে নিহত হয়েছেন ২১ জন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এভাবে অবনতি হতে থাকলে তীব্র জনরোষ সৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর এবং সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় চুরিবাজ, ছিনতাই ও মাদক ব্যবসা লাগামহীন হয়ে পড়েছে। চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি ও ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালেও ভুক্তভোগীরা থানায় গিয়ে সঠিক সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ক্রম অবনতি সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, যা সামাল না দিতে পারলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ নিয়ে সরব হলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ সংসদে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থ তছরূপ এবং বিদেশে পাচারের ১১টি মামলা বিচারাধীন। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক অতিরিক্ত প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, তার সরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে অর্থ পাচারের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এদিকে আওয়ামী লীগ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দলের এক প্রবীণ নেতার বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করা হচ্ছে। একই অভিযোগ অন্তর্বর্তী সরকারের তরফেও করা হয়েছিল। তারা একটি কাল্পনিক পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে দাবি করলেও কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। অন্তর্বর্তী সরকারও শ্বেতপত্র প্রকাশের কথা বলেছিল। কমিটি গড়লেও প্রমাণের অভাবে তারা অগ্রসর হয়নি। প্রসঙ্গত, বিএনপি নির্বাচনী ইস্তেহারে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ব্যাপারে তদন্ত চলমান জানিয়ে প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো তারেক রহমান বলেন, প্রাথমিক তদন্তে 10টি দেশকে চিহ্নিত করা হয়েছে যে দেশগুলিতে অর্থ পাচার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সম্মতি দিয়েছে সরকার। অপর 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। নাটোরের নলডাঙ্গায় একটা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধানের শীষের নকশায় বানানো স্বর্ণের কোটপিন পরিয়ে দেওয়া হয়েছে। খরচ হয়েছে 28,000 টাকা। আর সেই টাকা এসেছে স্কুলের ফান্ড থেকে। অর্থাৎ যে টাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে লাগার কথা, সেই টাকায় একজন ক্ষমতাবান দলের নেতার গলায় সোনা ঝুলিয়ে দেওয়া হলো। প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেছেন, হুইপকে সন্তুষ্ট করার জন্য এটি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা প্রয়োজন হয়। এই একটা বাক্যের মধ্যে গোটা ব্যবস্থার চেহারাটা পরিষ্কার হয়ে যায়। ক্ষমতাবানকে খুশি রাখো, নইলে টিকে থাকা যাবে না। এই ভয়ের সংস্কৃতি বাংলাদেশে নতুন না, কিন্তু বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে এই সংস্কৃতিটা একটু বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। তেল মারতে চাও মারো, কিন্তু নিজের পকেটের টাকায় মারো। কোনো নেতাকে স্বর্ণের গহনা দিয়ে খুশি করতে চাইলে সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্কুলের ফান্ড কোনো দলীয় নেতার পদলেহনের খরচ বহন করার জায়গা না। ওই 28,000 টাকায় কটা বই কেনা যেত, কটা গরিব ছাত্রের বেতন মওকুফ হতো। একটু ভাবলে লজ্জায় মাথা নত হওয়ার কথা। আর যে দলের নেতার গলায় এই সোনা উঠল, সেই দলটার ইতিহাস একটু মনে করা দরকার। 12 ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন হল, সেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জনগণের বিশাল একটা অংশ ভোট দেয়নি। যে ভোটে মানুষ না গেলেই নিরাপদ মনে করল, সেই ভোটের ফলাফলে তৈরি সরকারের একজন হুইপ আজকে স্কুলের টাকায় কেনা সোনার পিন বুকে লাগিয়ে ঘুরছেন। এই দৃশ্যটা আসলে পুরো পরিস্থিতির একটা ক্ষুদ্র প্রতিফলন। বিএনপির মন্ত্রিসভা বা তাদের জনপ্রতিনিধিরা এই ধরনের ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখাননি। হুইপ দুলুর ফোনে একাধিকবার কল করা হয়েছে, তিনি ধরেননি। এই না ধরাটাই আসলে তাদের জবাবদিহির ধরন। ক্ষমতায় থাকলে চুপ, বিরোধী দলে থাকলে চিৎকার। এই দলের চরিত্রে এর বাইরে খুব একটা কিছু কখনো দেখা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই বলেছেন, বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট নয়। অর্থাৎ যে কাজ হয়েছে সেটা যে ঠিক হয়নি, এটা ঘটনার সাথে জড়িত ব্যক্তিরাও জানেন। তারপরেও হয়েছে, কারণ ক্ষমতার সামনে বিবেকবোধ থেকে যায় পেছনে। এদিকে দেশের কৃষকরা সেচের পানির অভাবে ধান বাঁচাতে পারছেন না। জ্বালানি তেলের দাম, সেচের খরচ সব মিলিয়ে চাষাবাদ করতে গিয়ে লোকসানে পড়ছেন তারা। একটা স্কুলের 28,000 টাকায় হয়তো কোনো একজন কৃষকের সেচের খরচ মিটত। সেই টাকা গেল একজন হুইপের বুকে সোনা লাগাতে। এই ছবিটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ব্যবস্থার স্বাভাবিক ফলাফল, যেখানে ক্ষমতাবানকে খুশি রাখাটাই টিকে থাকার একমাত্র উপায় বলে মানুষ শিখে নিয়েছে। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ এক ভয়াবহ সংকটের মুখোমুখি। গত 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড শীর্ষক চুক্তিটি স্বাক্ষর করেছে, তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এটি কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, বরং দেশটিকে চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে বন্দী করার একটি নীল নকশা। এই চুক্তির ফলে বাংলাদেশের কৃষি, জ্বালানি, সামরিক নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির নিয়ন্ত্রণ কার্যত ওয়াশিংটনের হাতে তুলে দেওয়া হয়েছে।
৩২ পৃষ্ঠার এই চুক্তিটি বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীরা বলছেন, এর মাধ্যমে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে গলা টিপে হত্যা করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের নাম ২০৫ বার এবং যুক্তরাষ্ট্রের নাম ৫৯ বার উল্লেখ করা হয়েছে, যার সারমর্ম হল বাংলাদেশকে কি করতে হবে তার কঠোর নির্দেশনা। এর মাধ্যমে কৃষি থেকে শুরু করে তথ্য প্রযুক্তি এবং জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোর চাবিকাঠি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, মুসলিম প্রধান এই দেশে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ উপেক্ষা করে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চোরিজো ও সালামির মতো ১০ পদের শূকরের মাংস আমদানির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বাংলাদেশের বর্তমান আমদানি নীতি অনুযায়ী শূকরের মাংস নিষিদ্ধ হলেও এই চুক্তির মাধ্যমে হারাম খাদ্য আমদানির অবাধ সুযোগ দিতে বাধ্য করা হয়েছে। এটি দেশের ধর্মীয় অনুভূতির ওপর এক চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি ও পরিবহন খাতেও এই চুক্তি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। কাতার বা অন্যান্য দেশ থেকে সস্তায় এলএনজি কেনার পথ বন্ধ করে আগামী ১৫ বছরে $১৫ বিলিয়ন মার্কিন গ্যাস কেনার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে মার্কিন বোয়িং কোম্পানির কাছে জিম্মি করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী বিমানকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, যা বিশ্ববাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে উড়োজাহাজ কেনার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই চুক্তিটি আরও বেশি বিপজ্জনক। বাংলাদেশের সামরিক কেনাকাটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন করা হয়েছে। নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা সীমিত করার শর্ত দেওয়া হয়েছে এবং যে কোনো কেনাকাটার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে বাংলাদেশের প্রতিরক্ষা গোপনীয়তা চরমভাবে ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় WTO-তে ভর্তুকির তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতার ফলে কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি কমাতে হবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। চুক্তির ডিজিটাল ও কাস্টমস সংক্রান্ত ধারাগুলো আরও ভয়াবহ। আইপি আইনের ডিজিটাল এনফোর্সমেন্ট রাইট ব্যবহারের মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশের বন্দর ও কাস্টমসের সব তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এর ফলে বাংলাদেশের উদ্যোক্তারা নিজ দেশেই বিদেশিদের দ্বারা হয়রানির শিকার হতে পারেন। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক আনু মুহাম্মদ সহ বিশেষজ্ঞরা এই চুক্তিকে বাংলাদেশের স্বাধীনতার জন্য চরম হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। জনদাবি উঠেছে ৭ দিনের নোটিশে এই দাসত্বের দলিল বাতিল করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। পুলিশ আমাকে গ্রেপ্তার করতে চায়নি, জোর করে বিএনপির লোকেরা আমারে বাসা থেকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম। বুধবার ২২ এপ্রিল দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে একথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিল তার ১.৫ মাস বয়সী কন্যা সন্তান কাইফা ইসলাম। কাশিমপুর কারাগার থেকে বের হয়ে কারাগারের প্রধান ফটকে জানাবাদিকদের শিল্পী বেগম বলেন, গত সোমবার রাতে আমাকে বাসা থেকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জোর করে বিএনপির লোকেরা বাসা থেকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তেজগাঁও যুবদলের সেক্রেটারি সুমন এতে নেতৃত্ব দেয়। আমারও সন্তানের অবস্থা দেখে পুলিশ গ্রেপ্তার করতে চায়নি, এমনকি থানায়ও নিতে চায়নি। তারপরও বিএনপির লোকদের জোড়াজড়িতে এক পর্যায়ে পুলিশ থানায় নিয়ে যায়। এরপর আমারে কোর্টে চালান দেওয়া হয়। কোর্ট জামিন নামঞ্জুর করে। আমি সিজারের রোগী এবং অসুস্থ বলার পরও জামিন দেননি বিচারক। পরে এই নিয়ে ফেসবুকে সমালোচনা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জামিন হওয়ার কথা শুনতে পাই। আজ মুক্তি পেলাম। তিনি বলেন, আমার দলে কোনো পদপদবি ছিল না, তবে আমি দলকে ভালোবাসি, একজন নগণ্য কর্মী। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন বাচ্চাকে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাবো। দেখানোর পর যদি সুস্থ থাকে তাহলে বাসায় যাব। শিল্পী বেগম গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে মিডিয়ায় সংবাদ হওয়ায় আমি মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়ায় আমার সন্তানের জন্য ভালো হলো। তীব্র গরমে কারাগারে ১.৫ মাসের বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। সকাল থেকেই শিল্পী বেগম ও তার সন্তানকে নিতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা কারাগারের সামনে ভিড় করেন। শিল্পী বেগম কারাগার থেকে বের হলে তাকে সহকর্মীরা বরণ করে নেন। তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, শিল্পী আপা আমাদের এলাকার বড় বোন। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই করে দুপুর 12টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। রাজধানীর তেজগাম থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মানবিক দিক বিবেচনায় নিয়ে জামিন দেন আদালত। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে 1.5 মাস বয়সী শিশু সন্তানসহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোলের শিশুসহ মায়ের কারাবাসের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। ওই রাতেই তাকে জামিন দেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 5 মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 23 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ডিসচার্জ অর্থাৎ অব্যাহতি আবেদনের বিষয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার, শেখ মুস্তাফি হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগ পেয়ে আইনি লড়াই করছেন তারা। শুনানিতে স্টেট ডিফেন্স আইনজীবীরা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এই মামলায় শামীম ওসমান সহ 12 জনকে আসামি করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন, তাই তাদের অব্যাহতি চান তারা। এই সময় আইনজীবী আলী হায়দারের ডিসচার্জ আবেদন নিয়ে আপত্তি জানান প্রসিকিউশন। শামীম ওসমান সহ অন্য আসামিদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন তারা। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে জুলাই গণ অভ্যুত্থানকে কথিত বলে উল্লেখ করেছেন শামীম ওসমান সহ 4 জনের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আলী হায়দর। ফরমাল চার্জের বাইরেও তিনি বিভিন্ন জিনিস এনেছেন, তাই এই আবেদন নিয়ে আমাদের আপত্তি রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ বিষয়ে আদেশের জন্য আগামী 5 মে দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে ইমতিন্নান ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান, অয়নের শালক মিনহাজউদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, 17 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, 18 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজামুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র। গত 19 এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। শুনানিতে মামলায় আনা 3টি অভিযোগ তুলে ধরেন তারা। প্রসিকিউশনের আনা 3টির প্রথম অভিযোগ হল 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সহ আশেপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াসিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল, 6 বছরের শিশু রিয়া সহ 6 জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ অনুযায়ী 21 জুলাই ফাতুল্লা থানাধীন হুইগড় বাসস্ট্যান্ডের সামনে আব্দুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয় এবং তৃতীয় অভিযোগ অনুযায়ী 5 অগস্টে বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যা করা হয়। এই 3 অভিযোগে 12 আসামির বিরুদ্ধে চলতি বছরের 19 জানুয়ারি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়ে যাচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন তেলাবিবকে জানিয়েছে যে তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে। এতে আরও বলা হয়, অনির্দিষ্টকালের আলোচনায় না গিয়ে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে চাইছেন ট্রাম্প। তবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেননি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার IEA এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে অব্যাহত অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর ফলে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্ব। বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জ্বালানি সংকটের ওপর ইরান যুদ্ধের প্রভাব প্রসঙ্গে বিরল বলেন, বাজার ইতোমধ্যে দৈনিক 1,30,00,000 ব্যারেল তেল সরবরাহ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ পণ্যগুলোর সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 2 কোটি তেল এবং পেট্রোলিয়াম পণ্য চলাচল করত। বিরলের ভাষায় এই পথটি এখন কার্যত একটি দ্বৈত অবরোধের মধ্যে রয়েছে, যেখানে ইরান বা যুক্তরাষ্ট্র কেউই এই প্রণালীতে জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে দিচ্ছে না। বিরল ইউরোপে জেট ফুয়েল সরবরাহের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছেন। তিনি বলেন, এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। তিনি বলেন, ইউরোপ তার জেট ফুয়েলের প্রায় 75% মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলো থেকে পায় এবং এটি এখন কার্যত শূন্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে বিকল্প সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে ইউরোপ। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। যুদ্ধবন্ধে অনিশ্চয়তা এবং শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো লক্ষণ না থাকায় কৌশলগত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে তেহরান। এরই মধ্যে তারা এই প্রণালীতে 2টি জাহাজ জব্দ করেছে। নতুন করে সহিংসতার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ট্রাম্প একতরফাভাবে তার অবস্থান থেকে সরে এসে যুদ্ধবিরতির ঘোষণা দেন। বলেন, 2 মাস ধরে চলা এই যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনায় ইরানের একটি প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তবে ইরানি কর্মকর্তারা যুদ্ধবিরতির কোনো মেয়াদ বৃদ্ধিতে সম্মত হয়েছেন কিনা তা নিশ্চিত করেননি। সেই সঙ্গে সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ বজায় রাখার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনা করেছেন। নৌ অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, অবরোধ তুলে নেওয়া হলেই কেবল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থপূর্ণ হবে। 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে সামান্যই অগ্রগতি হয়েছে। এর ফলে উভয় পক্ষই এক অচলাবস্থায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনও কার্যত বন্ধ, যা বিশ্বজুড়ে অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। জাহাজ কোম্পানি এবং ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী 2টি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে এসেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র অনুসারে একই এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী তৃতীয় একটি কন্টেনার জাহাজে গুলি চালানো হলেও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং পুনরায় যাত্রা শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের অংশ হিসেবে তারা এ পর্যন্ত 30টিরও বেশি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে বা বন্দরে ফিরে আসার নির্দেশ দিয়েছে। উপসাগরের অনেক দূরে মার্কিন সামরিক বাহিনী এশীয় জলসীমায় অন্তত 3টি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার আটক করেছে বলে সূত্র জানিয়েছে। সেগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী অবস্থান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।